সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্স নিয়ে ডিসকাস করব। তাহলে আমরা এখন জানব শর্ট টার্ম ফাইন্যান্স অথবা স্বল্পমেয়াদী অর্থায়ন কি। 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। আমি আবারও বলছি, 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। এখন আমরা জানব স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস অথবা সোর্সেস অফ শর্ট টার্ম ফাইন্যান্স। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নের অনেকগুলো উৎস আছে। এখানে আমি জাস্ট বেসিক কয়েকটা লিখলাম। তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যবসায়ী ঋণ, তারপরে ব্যাংক ঋণ, তারপর বাণিজ্যিক কাগজ, তারপরে ঘূর্ণায়মান ঋণ, তারপর হচ্ছে প্রাপ্যবিল বাট্টাকরণ। আমি আবারও বলছি, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে ব্যবসায়ী ঋণ, ব্যাংক ঋণ, বাণিজ্যিক কাগজ, ঘূর্ণায়মান ঋণ এবং প্রাপ্যবিল বাট্টাকরণ। এখন আমরা ব্যবসায়ী ঋণ অথবা ট্রেড ক্রেডিট নিয়ে ডিসকাস করব। বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায়ী ঋণ বলে। আমি আবারও বলছি, বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায়ী ঋণ বলে। আর ব্যবসায়ী ঋণের কস্ট নির্ণয়ের জন্য আমরা দুটো সূত্র শিখব। কস্ট অফ ট্রেড ক্রেডিটের জন্য আমরা দুটো সূত্র শিখব। একটা সূত্র হচ্ছে এপিআর আর একটা হচ্ছে ইআইআর। তাহলে এপিআর সমান D/100 - D ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আমি আবারও বলছি, এপিআর সমান D/100 - D ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আর ইআইআর সূত্র হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আমি আবারও বলছি, ইআইআর সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আর এই আর বের করার সূত্র হচ্ছে D/100 - D। আর এই n বের করার সূত্র হচ্ছে 360 বাই সিপি মাইনাস ডিপি। আমি আবারও বলছি, এই আর বের করার সূত্র হচ্ছে D/100 - D আর n বের করার সূত্র হচ্ছে 360 বাই সিপি মাইনাস ডিপি। আর এখানে এপিআর মানে কি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। আর ইআইআর মানে কি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ডি মানে ডিসকাউন্ট, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে প্রত্যেকটার এক্সপ্লেনেশন যদিও নিচে দেওয়া আছে, তারপর আমি বললাম। এখানে আমরা একটা নোট শিখব। কি নোট সেটা? যেহেতু এখানে ট্রেড ক্রেডিটের কস্ট নির্ণয়ের জন্য আমি দুটো সূত্র দিলাম, তো দুটো সূত্র তো সব অঙ্কে অ্যাপ্লাই করবো না। তাহলে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব? প্রশ্নে কস্ট নির্ণয় করতে বললে এপিআর অর্থাৎ 1 নম্বর সূত্র এবং ইআইআর নির্ণয় করতে বললে এপিআর ইআইআর দুটোই করতে হবে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সূত্র দুটোই করতে হবে। আমি আরও সহজ করে বলি, যদি আমাদেরকে কস্ট নির্ণয় করতে বলে তাহলে শুধু এপিআর, আর যদি ইআইআর নির্ণয় করতে বলে তাহলে এপিআর এবং ইআইআর দুটোই করতে হবে। আমরা ট্রেড ক্রেডিটের দুটো সূত্র শিখলাম এবং ওই দুটো সূত্রের উপর বেস করে কখন কোন সূত্র দিব সেটা তো বলেই দিলাম। আর এখন ট্রেড ক্রেডিটের অঙ্ক আমরা কীভাবে চিনব? চেনার উপায় 210 net 30 একটা শর্ত দেওয়া থাকবে। যদি কোনো অঙ্কে শর্ত দেওয়া থাকে এরকম, তাহলে সেটা হচ্ছে কিসের অঙ্ক? ট্রেড ক্রেডিটের অঙ্ক। তাহলে একে 210 net 30 মানে কি নিচে লিখে দেওয়া আছে। দাঁড়ে ক্রয়ের অর্থ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা দেওয়া হবে এবং পরিশোধের সর্বোচ্চ সময় 30 দিন। অর্থাৎ 10 দিনের মধ্যে যদি তুমি দাঁড়ে ক্রয়ের অর্থ পরিশোধ করো 2% বাট্টা পাবা। তাহলে এই 2% হচ্ছে কি বাট্টা। যেহেতু 10 দিনের মধ্যে পরিশোধ করলেই পাবা, তাই এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আর এটা হচ্ছে কি ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ 30 দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। তাহলে আমরা ট্রেড ক্রেডিট কি আর ট্রেড ক্রেডিটের কস্ট কয়ভাবে নির্ণয় করা যায় সেটা শিখলাম আর চেনার উপায় দিলাম। আর এখন হচ্ছে আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 1, এই কোম্পানিজ র মেটেরিয়াল সাপ্লায়ার্স অফার ক্রেডিট টার্মস অফ 210 net 30। তাহলে আমরা সত্য পেয়ে গেছি, কিন্তু 210 net 30 আর সত্য পেয়ে যাওয়া মানে হচ্ছে ট্রেড ক্রেডিট। আমাদেরকে কী বের করতে বলছে সেটা দেখব। হোয়াট আর দ্য কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। হোয়াট আর দ্য কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট, তার এখানে যে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আছে সেটার কি নির্ণয় করতে বলছে? কস্ট নির্ণয় করতে বলছে অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এবং ইআইআর নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যেহেতু শর্ত দেওয়া আছে, শর্ত থাকা মানেই ট্রেড ক্রেডিট। আর এখানে ট্রেড ক্রেডিটের কস্টও নির্ণয় করতে বলছে, আবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও বের করতে বলছে। তাই আমাদেরকে দুটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখা যাক, উই নো এপিআর সমান
ডি বাই 100 মাইনাস ডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100, তাহলে ডি হচ্ছে কত 2 আর ডিপি কত 10, সিপি কত 30। তাহলে আমরা মান বসিয়ে দিলাম, বসানোর পরে এই অংশটার মান আসবে হচ্ছে 0.0204 আর এই অংশটার মান আসবে হচ্ছে 18। ক্যালকুলেশন করলে আনসার হবে 36.73%। আর এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইএ বের করতে বলছে, তাহলে ইএ সমান 1 প্লাস আর 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে এই আর এর মান কত হবে? আমি বলছিলাম আর মানে এই অংশটা, তাহলে এই অংশের মান হচ্ছে 0.0204 আর n মানে হচ্ছে এই অংশটা, তাহলে এই অংশটার মান হচ্ছে 18। তাহলে আর এর মান এবং n এর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে 43.82%। তাহলে আমরা আরও একটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 2, এ ট্রেডার বাইস গুডস অ্যামাউন্টিং টাকা 50,000 অন ক্রেডিট। তাহলে 50,000 টাকার পণ্য কিনে বাকিতে। দ্য টার্মস অফ ক্রেডিট আর 310 নেট 30। 310 নেট 30 শর্ত আছে মানে এইসব কিসের অঙ্ক? অবশ্যই ট্রেড ক্রেডিটের অঙ্ক। এখন ট্রেড ক্রেডিটের অঙ্ক মানে আমাদেরকে বুঝতে হবে কী কী রিকোয়ারমেন্ট বলা আছে। 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিটের কস্ট নির্ণয় করতে বলছে। 2 নম্বর হচ্ছে দ্য অ্যামাউন্ট পেবল অন 10th ডে, 10তম দিনে যদি টাকা পরিশোধ করি তাহলে কত টাকা পে করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে 30তম দিনে যদি টাকা পরিশোধ করি তাহলে কত টাকা পে করতে হবে। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা এখানে একটা শর্ত দেখতে পাচ্ছি। শর্ত দেখা মানেই ট্রেড ক্রেডিট। আর কি কি নির্ণয় করতে বলছে? 1 নম্বর রিকমেন্ডে বলছে শুধু কস্ট নির্ণয় করতে হবে। 2 নম্বরে বলছে 10তম দিনে যদি টাকা পরিশোধ করি তাহলে কত টাকা পে করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে 30তম দিনে যদি টাকা পরিশোধ করি তাহলে কত টাকা পে করতে হবে। তাহলে 1 নম্বর রিকমেন্ড হচ্ছে শুধু কস্ট, তাহলে শুধু কস্ট মানে এপিআর। তাহলে উই নো এপিআর সমান ডি বাই 100 মাইনাস ডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে ডি এর মান হচ্ছে 3, ডিপির মান হচ্ছে কত 10 আর সিপির মান হচ্ছে কত 30। ডি এর মান, ডিপির মান এবং সিপির মান বসিয়ে দিলাম। বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত 55.67%। রিকমেন্ড 1 শেষ। এখন আমরা যাবো রিকমেন্ড 2তে। বলা হচ্ছে 10তম দিনে যদি টাকা পরিশোধ করি, তাহলে এখানে সত্যটা কি ছিল? 310 নেট 30 মানে 10 দিনের মধ্যে যদি আমরা দ্বারে ক্রয়েরত্ব পরিশোধ করি তাহলে 3% ডিসকাউন্ট পাবো আর 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে যেহেতু 10তম দিনে পরিশোধ করতেছে তার মানে অবশ্যই কী পাবে? ডিসকাউন্ট পাবে। তাহলে কয় টাকা পরিশোধ করতে হবে? অ্যামাউন্ট পেয়েবল সমান 50,000 মাইনাস 50,000 ইন্টু 3%। ক্যালকুলেশন করলে কত আসবে 48,500। অর্থাৎ 10তম দিনে যদি টাকা পরিশোধ করে তাহলে 48,500 টাকা পরিশোধ করতে হবে। আর 3 নম্বর রিকমেন্ড কী ছিল? যদি 30তম দিনে টাকা পরিশোধ করে তাহলে কত টাকা পে করতে হবে। তাহলে অ্যামাউন্ট পেবল ইকুয়াল, তাহলে 30তম দিনে যদি টাকা পরিশোধ করে তাহলে কোনো ধরনের ডিসকাউন্ট পাবে না। তাই 50,000 মাইনাস 50,000 ইন্টু 0%। ক্যালকুলেশন করলে কত আসবে 50,000। ওকে, তাহলে আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করবো। প্রবলেম নাম্বার 3, এ ফার্ম সেলস গুডস ফর টাকা 20 লাখ অন ক্রেডিট। তাহলে একটি ফার্ম 20 লক্ষ টাকার পণ্য বিক্রি করে বাকিতে। রিকোয়ারমেন্ট 1-এ বলা হচ্ছে ইফ ক্রেডিট টার্ম ইজ 210 নেট 30। তাহলে শর্ত দেওয়া আছে 210 নেট 30, তার মানে অবশ্যই এটা কিসের অঙ্ক? ট্রেড ক্রেডিটের অঙ্ক। অ্যান্ড 30% অফ দ্য কাস্টমার্স অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট। 30% কাস্টমার যদি ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে, হাউ মাচ অফ দ্য প্রফিট উইল দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স। তাহলে বিজনেসকে ট্যাক্সের পূর্বে কত প্রফিট অ্যাভয়েড করতে হবে। আর 2 নম্বর রিকমেন্ড হচ্ছে ইফ ক্রেডিট টার্ম ইজ 120 নেট 40। তাহলে শর্ত দেওয়া আছে 120 নেট 40 অ্যান্ড 50% অফ দ্য কাস্টমার্স অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট। 50% কাস্টমার যদি ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে, হোয়াট উইল বি হ্যাপেন্ড। তাহলে কী ঘটবে? তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। তাহলে একটা ফার্ম 20 লক্ষ টাকার পণ্য বিক্রি করে বাকিতে, ওটার উপর বেস করে 2টি সত্য দেওয়া আছে। রিকোয়ারমেন্ট 1-এ যেই সত্যটা দেওয়া আছে সেই সত্যের পরে বলা আছে 30% কাস্টমার যদি ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে তাহলে প্রফিটের কত অংশ ছেড়ে দিতে হবে ট্যাক্সের পূর্বে। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট একটা সত্য দেওয়া আছে এবং সেই সত্যের সাথে দেওয়া আছে 50% কাস্টমার যদি ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে তাহলে কী ঘটবে। তাহলে 30% কাস্টমার ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে যেটা ঘটবে, 50% কাস্টমার যদি ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে তাহলে ঠিক একই ঘটনাই ঘটবে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 করি। রিকোয়ারমেন্ট 1 হচ্ছে এপিআর ইকুয়াল ডি বাই 100 মাইনাস ডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে কত ছিল 210 নেট 30। তাহলে ডি এর হচ্ছে 2 আর সিপি হচ্ছে 30, ডিপি হচ্ছে 10। ক্যালকুলেশন করলে কত আসবে 36.73%। এবং সাথে বলা ছিল 30% কাস্টমার যদি ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে তাহলে বিজনেসকে কত প্রফিট সেল দিতে হবে। তাহলে আমরা আগে প্রফিটটা বের করে নিই। তাহলে প্রফিট ইকুয়াল ডিসকাউন্ট সেল ইন্টু এপিআর। তাহলে ডিসকাউন্ট সেল হচ্ছে
20 লক্ষ টাকা 30%, আর আইপিএর কত 36.73%। ক্যালকুলেশন করলে আনসার আসবে 2,20,380। তাহলে লিখে আছে দ্য বিজনেস হ্যাজ টু অ্যাভয়েড প্রফিট বিফোর ট্যাক্সেস টাকা 2,20,380। আমরা রিকমেন্ড 2তে যাব। উই নো এপিআর সমান D/100 মাইনাস ডি ইন্টু 360/CP মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে ডি এর মান হচ্ছে কত 1, এটা ছিল 120 নেট 40। তাহলে ডি এর মান কত 1, সিপি কত 40, ডিপি কত 20। ক্যালকুলেশন করলে আনসার আসবে 18.18%। এবং 50% কাস্টমার যদি ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করে তাহলে কি করবে, তাহলে আমরা প্রফিটটা বের করবো আগের মতোই। তাহলে প্রফিট ইকুয়াল ডিসকাউন্ট সেল ইন্টু এপিআর, আর ডিসকাউন্ট সেল হচ্ছে 20 লক্ষ টাকার 50%, আর এপিআর হচ্ছে 18.18%। ক্যালকুলেশন করলে আসবে 1,81,800। তাহলে দ্য বিজনেস হ্যাজ টু অ্যাভয়েড প্রফিট বিফোর ট্যাক্সেস টাকা 1,81,800। তাহলে আমরা ট্রেড ক্রেডিট কি, ট্রেড ক্রেডিটের দুইটা সূত্র কীভাবে চিনব এবং ওগুলোর উপর বেস করে 3টা প্রবলেম সলভ করছি। এখন পড়ব আমরা বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার। স্বল্পমেয়াদী অর্থায়নের লক্ষ্যে কোনো স্বনামধন্য বৃহদায়তন প্রতিষ্ঠান অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে অর্থায়ন করলে তাকে বাণিজ্যিক কাগজ বলে। আমি আবার বলছি, স্বল্পমেয়াদী অর্থায়নের লক্ষ্যে কোনো স্বনামধন্য বৃহদায়তন প্রতিষ্ঠান অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে অর্থায়ন করলে তাকে কি বলা হচ্ছে, বাণিজ্যিক কাগজ বা বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার বলা হচ্ছে। তাহলে কস্ট অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ কমার্শিয়াল পেপারের কস্ট নির্ণয়ের জন্য আমরা দুটো সূত্র শিখব, একটা এপিআর আর একটা ইআইআর। তাহলে এপিআর সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। আমি আবার বলছি এপিআর সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। আর ইআইআর এর সূত্র হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আমি আবারও বলছি ইআইআর সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আর এখানে আর বের করার সূত্র কি, এটা এফবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি, আর এন বের করার সূত্র কি 360 বাই এমপি। তাহলে এখানে কোনটা কি আমরা একটু জেনে নিই। এফবি মানে ফেস ভ্যালু, এরপর এনএসবি, এনএসবি সরাসরি বের করা যাবে না, তার আগে আমাদেরকে এসবি বের করতে হবে। তাহলে এসবি মানে কি সেলস ভ্যালু, আর সেলস ভ্যালু কেমনে বের করতে হয় যদি না থাকে, এফবি মাইনাস ইন্টারেস্ট অথবা ডিসকাউন্ট। এরপর এনএসবি হচ্ছে কি নেট সেলস ভ্যালু, নেট সেলস ভ্যালু কীভাবে পাবো, এসবি মাইনাস আদার কস্ট। আর এমপি মানে কি ম্যাচুরিটি পিরিয়ড, আর ম্যাচুরিটি পিরিয়ড কি সেটা এখানে লিখে দেওয়া আছে। একটি কমার্শিয়াল পেপার ঠিক যতদিনের জন্য ইস্যু করা হয় সেটি এমপি। তাহলে এখানে আমি দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে আদার কস্ট নিয়ে। তাহলে আদার কস্ট কোনটা, তাহলে আদার কস্ট হতে পারে সেটা প্রোটেকশন কস্ট, সেটা ইস্যুইং কস্ট, সেটা স্টাম্প ডিউটি, সেটা কমিশন, সেটা চার্জ। তো আমাদের মনে নাও থাকতে পারে, এই জন্য আমরা কীভাবে মনে রাখবো, কমার্শিয়াল পেপারের অঙ্কে ইন্টারেস্ট এবং ডিসকাউন্ট ছাড়া যত কস্ট থাকবে সবগুলো কস্টকে আমরা আদার কস্ট হিসেবে ধরে নিব। তাহলে এখন আমরা কমার্শিয়াল পেপার কি এবং কমার্শিয়াল পেপারের কস্ট নির্ণয়ের জন্য দুইটি সূত্র এবং কোন সূত্র কখন অ্যাপ্লাই করব, ঠিক একইভাবে যদি কস্ট নির্ণয় করতে বলে তাহলে এপিআর আর ইআইআর নির্ণয় করতে বলে এপিআর ইআইআর দুটোই করব। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার 4, a commercial paper with face value of টাকা 1000 is sold at টাকা 950 for 120 days। তাহলে কমার্শিয়াল পেপার ইস্যু করে 1000 টাকা মূল্যের কমার্শিয়াল পেপার, আর বিক্রি করে কত টাকায় 950 টাকায়, কতদিন মেয়াদি 120 দিন মেয়াদি। হোয়াট উইল বি দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপারের কস্ট কত হবে। তাহলে কমার্শিয়াল পেপারের কস্ট নির্ণয় করতে বলছে মানে শুধুমাত্র এপিআর হবে। তাহলে আমরা আগে সূত্রটা লিখে দিই। উই নো এপিআর সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। তাহলে এফবি মানে ফেস ভ্যালু প্রশ্ন দেওয়া আছে সরাসরি কত 1000 টাকা, আর এনএসবি নাই, আগে আমরা দেখবো এসবি, এসবি আছে কত 950। তাহলে আমরা এসবি থেকে যখন আদার কস্ট বাদ দিই তাহলে এনএসবি পাই, কিন্তু এখানে আদার কস্ট না থাকার কারণে যেটা এসবি সেটাই এনএসবি, তাহলে এনএসবি কত 950। আর এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড কতদিন 120 দিন। তাহলে এফবি এনএসবি এমপি সব বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত 15.79%। আমরা আরও একটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 5,
A company issuing 6-month commercial paper of a face value of টাকা 10,000 at টাকা 9,800 তাহলে একটা কোম্পানি 6 মাস মেয়াদি কমার্শিয়াল পেপার ইস্যু করে যেটার ফেস ভ্যালু হচ্ছে 10,000 টাকা, বিক্রি করে 9,800 টাকায়। কস্ট অফ ইস্যু ইজ টাকা 50, প্রত্যেকটা ইস্যু করতে ইস্যুইং কস্ট হয় কত টাকা? 50 টাকা। হোয়াট ইজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার? আমাদেরকে কমার্শিয়াল পেপারের কস্ট নির্ণয় করতে বলছে। খুবই ইজিলি বোঝা যাচ্ছে এটা কোন নিয়মের অঙ্ক, কমার্শিয়াল পেপারের অঙ্ক। তাহলে কমার্শিয়াল পেপারের শুধু কস্ট নির্ণয় করতে বলছে, তাই আমরা এপিআর সূত্র দিলেই হবে। তাহলে উই নো এপিআর সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। তাহলে এখন এফভি কত? ফেস ভ্যালু অবভিয়াসলি 10,000 টাকা। আর এনএসবি বের করার আগে দেখবে এসবি কত? এসবি 9,800 টাকা। তাহলে এনএসবি কত হবে? এনএসবি হচ্ছে কি এসবি মাইনাস আদার কস্ট। তাহলে এখানে এসবি কত? 9,800, আদার কস্ট আছে কত? 50 টাকা, ক্যালকুলেশন করলে 9,750 টাকা। এরপর হচ্ছে এমপি। এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড কতদিন? 6 মাস। আর 6 মাস মানে কতদিন? 180 দিন। তাহলে এফবি পেয়ে গেলাম, এনএসবি পেয়ে গেলাম, এমপি পেয়ে গেলাম, মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 5.13%। আমরা আরও একটা প্রবলেম সলভ করব, প্রবলেম নাম্বার 6। Akib Traders is considering a rising of টাকা 1,50,000 by issuing commercial paper for 120 days। তাহলে আকিব ট্রেডার্সের ফান্ড দরকার, এই জন্য ওরা কমার্শিয়াল পেপার ইস্যু করবে। কতদিন মেয়াদি? 120 দিন মেয়াদি কমার্শিয়াল পেপার ইস্যু করবে। কত টাকা মূল্যের? 1,50,000 টাকা মূল্যের। কমার্শিয়াল পেপার উইল বি সোল্ড অ্যাট ডিসকাউন্ট 8%। কমার্শিয়াল পেপারগুলো 8% ডিসকাউন্টে বিক্রি করা হয়। Stamp duty charges will be 0.5% of the size of issue. Issuing and other charges will amount টাকা 18,000 and rating charges 0.3% of the issue of size. Calculate the EAR। তাহলে আমাদেরকে EAR বের করতে বলেছে, এবং এটা কিসের অঙ্ক ছিল? কমার্শিয়াল পেপারের অঙ্ক ছিল। তার মানে আমাদেরকে APR এবং EAR দুটোই করতে হবে। তাহলে সলভ করার আগে আমরা একটু অ্যানালাইসিস করে নিই। তাহলে এটা হচ্ছে কমার্শিয়াল পেপারের অঙ্ক। নিঃসন্দেহে কত টাকা মূল্যের কমার্শিয়াল পেপার? 1,50,000 টাকা মূল্যের কমার্শিয়াল পেপার। কতদিন মেয়াদি? 120 দিন মেয়াদি। আর কমার্শিয়াল পেপারগুলো কীভাবে বিক্রি করে? 8% ডিসকাউন্টে বিক্রি করে। আর ডিসকাউন্ট ছাড়াও এখানে আরও অনেকগুলো কস্ট আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাম্প ডিউটি দেখতে পাচ্ছি 0.5%, ইস্যুইং অ্যান্ড আদার চার্জ দেখতে পাচ্ছি সরাসরি 18,000 টাকা, রেটিং চার্জ দেখতে পাচ্ছি 0.3%। তো আমাদের কি EAR বের করতে বলছে, মানে APR এবং EAR দুটোই বের করতে হবে। তাহলে দেখা যাক সলিউশন। We know APR equal FV minus NSB divided by NSB into 360 divided by MP into 100। তাহলে FV মানে কি? ফেস ভ্যালু। কত টাকা মূল্যের কমার্শিয়াল পেপার? 1,50,000 টাকা মূল্যের কমার্শিয়াল। তাহলে ফেস ভ্যালু 1,50,000। এরপরে আমাদের NSB বের করার আগে লাগবে SB। তাহলে SB মানে সেলস ভ্যালু। কীভাবে বিক্রি করে? 8% ডিসকাউন্টে বিক্রি করে। তাহলে 1,50,000 বিয়োগ 1,50,000 8% সমান 1,38,000 টাকা। এরপর লাগবে NSB। তাহলে NSB হচ্ছে কি? SB মাইনাস আদার কস্ট। তাহলে SB কত? 1,38,000 টাকা। আদার কস্ট এখানে কয়টা আছে? 3টা। একটা 0.5%, একটা 0.3%, একটা সরাসরি 18,000। তাহলে আমরা লিখছি SB 1,38,000 বিয়োগ আদার কস্ট, যেগুলো পার্সেন্টেজে দেওয়া আছে সেগুলো ফ্লোটেশন কস্ট। তাহলে ফ্লোটেশন কস্ট আমরা কিসের উপর দেবো? ফেস ভ্যালুর উপর দেবো নাকি সেলস ভ্যালুর উপর দেবো? প্রশ্নে সুনির্দিষ্ট কোনো কথা বলা নেই, তাহলে আমরা সেলস ভ্যালুর উপরেই ধরবো। তাহলে 1,38,000 টাকার উপর 0.5%, আর এটা সরাসরি 18,000। আর হচ্ছে 1,38,000 উপর কত পার্সেন্ট? 0.3%। তাহলে একদম সহজ করে যদি বলি, প্রথমে 1,38,000 বিয়োগ ওই 1,38,000 উপর একবার 0.5%, একবার 0.3%, আরটা সরাসরি 18,000। ক্যালকুলেশন করলে আসবে 1,18,896। আর এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড কতদিন মেয়াদি? 120 দিন মেয়াদি। তাহলে এফবিও পেয়ে গেলাম, এনএসবিও পেয়ে গেলাম, এমপিও পেয়ে গেলাম। ক্যালকুলেশন করলে কত আসবে? 78.48%। তাহলে এখন EAR নির্ণয় করতে হবে। তাহলে EAR সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে আর এর মান হচ্ছে এই অংশটা মানে 0.2616, আর n এর মান হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটা মানে কত? 3। তাহলে আর এর মান এবং n এর মান লিখে দিলাম, ক্যালকুলেশন করলে আসবে 100.80%। তাহলে এই লেকচার আমরা কি শিখছি? এই লেকচার আমরা ট্রেড ক্রেডিট কি, সেটার সূত্র, চেনার উপায়, 3টা প্রবলেম সলভ করছি। এরপরে কমার্শিয়াল পেপার কি, সেটার সূত্র, 3টা প্রবলেম সলভ করছি। তো তোমরা যদি এই লেকচারটা ভালো মতন দেখো, তাহলে ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল পেপার নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি সমস্যা থাকে, আমি তো আসি, কমেন্ট সেকশন ওপেন আসি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।